হ্যালো এভরিবডি, আজকের ক্লাস গতকালের ক্লাস ছিল সেই আলোচনার উপর ভিত্তি করে সেই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় ক্লাস। আজকে দ্বিতীয় ক্লাস হচ্ছে মাটির ধারণ ও আকার আকৃতি। তোমরা যে মাছ চাষ করবা, যে পুকুরে যে মাটিতে মাছ চাষ করবা, সেই পুকুরে মাটির ধরন ও আকার আকৃতি কিরকম হবে সে সম্পর্কে আমাদের মৌলিক কিছু ধারণা থাকতে হবে। যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমরা মাছ চাষ করতে কিছুটা বাধা বিপত্তির সৃষ্টি হবে। আমাদের জানতে হবে মাটি কি ধরনের মাটিতে আমরা মাছ চাষ করব এবং কোন আকার আকৃতির আমাদের এই মাটির ধরনের মধ্যে কোন আকার আকৃতিগুলো বিরাজমান থাকে। তো তোমরা সবাই ভালো আছো? আজকে তাহলে শুরু করা যাক। তোমাদের গত ক্লাসে কোনো প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। কি প্রশ্ন নাই? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের টপিকস নিয়ে আলোচনা করি। আজকের টপিকস হচ্ছে মাটির ধরন। আজকের টপিক কি? মাটির ধরন ও আকার আকৃতি। এই মাটির ধরন ও আকার আকৃতি এটা কি জিনিস, এটা আগে আমরা জানি। সাধারণত দোআঁশ মাটির পুকুর দোআঁশ মাটির পুকুর মাছ চাষের জন্য উপযোগী পুকুর, যার পিএইচ মান থাকবে 6.5 থেকে 8 এর ভিতর। পিএইচ মান এর মানটা থাকবে 8.5 থেকে 6.5 থেকে 8 এর ভিতর। অর্থাৎ পিএইচ কি, এই প্রশ্নটা তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমি বুঝাই দেব। তো আজকে শুধু এটুক জানে থাকো যে পুকুরের পিএইচ মান একটা হলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আচ্ছা, তাহলে 6.5 থেকে 8 এর ভিতর আমাদের পিএইচ মানটা থাকতে হবে। এবং পুকুরের আকার হবে আয়তাকার। পুকুরের আকারটা কিরকম হবে? আয়তাকার। এবং আকৃতি হবে 0.5, অর্থাৎ 50 শতক থেকে 3 একরের মধ্যে হলে ভালো হয়। 50 শতক থেকে 3 একরের মধ্যে হলে ভালো হয়। আচ্ছা, এইটার কিছু গুণাগুণ, যেটা আমরা পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পড়ছি না, এই গুণাগুণগুলো আমরা বিস্তারিতভাবে কোনটা কতটুকু লাগবে সে সম্পর্কে আমরা ধারণা নিব। রাসায়নিক গুণাগুণ। এই রাসায়নিক গুণাগুণ মধ্যে আছে মাছ চাষের পুকুরে নিম্নলিখিত রাসায়নিক গুণাবলীগুলো পার্শ্বে বর্ণিত মান অনুযায়ী বজায় থাকলে ভালো উৎপাদন পাওয়া যাবে। অর্থাৎ নিচে যে আমাদের কিছু রাসায়নিক গুণাগুণের মান উল্লেখ করা আছে, এই গুণাগুণ মানগুলো যদি ঠিকভাবে বজায় থাকে একটা পুকুরের মাটি ও পানির মধ্যে, তাহলে কি মাছ চাষের ক্ষেত্রে এই মাছ চাষের কি বলা হচ্ছে, মাছ চাষের পুকুরে নিম্নলিখিত রাসায়নিক গুণাবলীগুলো পার্শ্বে বর্ণিত মান অনুযায়ী বজায় থাকলে ভালো উৎপাদন পাওয়া যাবে। অর্থাৎ যদি এই যে মানগুলো আছে, এই মানগুলো যদি সঠিক মাত্রায় পুকুরে বিরাজমান থাকে, তাহলে পুকুরের কি রাসায়নিক গুণাগুণগুলো ভালো থাকবে। এখন কথায় আমরা কাঙ্ক্ষিত সময়ে, সঠিক সময়ে আমরা মাছ চাষের ফলনটা ঠিকমতো পাবো। আচ্ছা, এই রাসায়নিক গুণাগুলির মধ্যে প্রথমে কি আছে? ফার্স্ট আছে দ্রবীভূত অক্সিজেন। অর্থাৎ দ্রবীভূত অক্সিজেন মানে একটা পুকুরের পানিতে অক্সিজেন কতটুকু সর্বনিম্ন মাত্রা লাগে। যেমন 5 ppm বা তার উপর, মানে 5 ppm পার্টস পার মিলিয়ন, মানে 5 ppm এর থাকতে হবে সর্বনিম্ন, অথবা তার উপর। আচ্ছা, 2 নাম্বার হলো দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড, এই দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড এটাও থাকবে 5 ppm তার নিচে। দ্রবীভূত অক্সিজেন কতটুকু থাকবে? 5 ppm নিচে। আর দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড থাকবে 5 ppm এর তার নিচে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড থাকবে 5 এর নিচে আর অক্সিজেন থাকবে 5 এর উপরে। আচ্ছা, পানির পিএইচ মান। পানির পিএইচ মান হচ্ছে 6.5 থেকে 9। একটা পুকুরের পানির পিএইচ আদর্শ মান হলো 6.5 থেকে 9। এই 6.5 থেকে 9 এর মধ্যে থাকলে পুকুরের গুণাবলী, অন্যান্য গুণাবলী ঠিক বজায় থাকবে। আচ্ছা, এখানে আছে পানির, এবারে আসলাম আমরা পানির পিএইচ মানের পরে হলো পানির খারত্ব। খারত্ব 200 থেকে 250 ppm। পানির খারত্ব এবং অম্লত্ব দুইটা দিক আছে। তাহলে এখানে এই পিএইচটাই হলো পানির অম্লত্ব এবং খারত্ব। এটা খারত্ব হলো 200 থেকে 250 ppm। আর 5 নাম্বার হলো ফসফেট, অর্থাৎ 0.10 থেকে 0.20 ppm। এটা হলো পানির ফসফেট, অর্থাৎ ফসফরাসের পরিমাণ। আচ্ছা, তারপর আছে নাইট্রেট। নাইট্রেট কোনটা? এই যে নাইট্রেট, 6 নম্বর নাইট্রেট। নাইট্রেট হলো 2.0 ppm। একটা পুকুরে সর্বনিম্ন 20 ppm নাইট্রেট লাগবে। তারপরে এই যে এখানে আছে খারত্ব, এখন খরতা। একটা পুকুরে খরতার পরিমাণ হলো 25.0 থেকে 30.0 ppm, অর্থাৎ 25 থেকে 30 ppm
কি? ক্ষরতা। এই যে আমরা আজকে জানতে পারলাম যে মাছ চাষের রাসায়নিক গুণাগুলির যে স্পেসিফিক ভাবে কিছু দিক, যেমন দ্রবীভূত অক্সিজেন 5 ppm, দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড হইল 5 ppm, পানির পিএইচ মান 4.5 থেকে 9, খারত্ব 200 থেকে 250 ppm, ফসফেট 0.10 থেকে 0.20 ppm, 6 নম্বর নাইট্রেট হলো 2.0 ppm, 7 নম্বর ক্ষরতা হলো 25 থেকে 30 ppm। এই যে আমরা আজকে মাটির ধরন ও আকৃতি, সাধারণ দোআঁশ মাটির পুকুর, মাছ চাষের জন্য উপযোগী পুকুর, এই যে পুকুরগুলো এই সম্পর্কে আমরা মাটির ধারণ ও আকার আকৃতি সম্পর্কে জানতে পারলাম, এটা তোমরা সম্পূর্ণ ভাবে সবাই মনে হয় বুঝতে পারছো। তা আমার ধারণা যদি বুঝতে পারো থাকো, তাহলে আমরা নেক্সট ক্লাসের জন্য আবার প্রস্তুতি নেব। তাহলে আজকের মতো এখানে থাক। সি ইউ এগেইন। থ্যাংক ইউ ভেরি মাচ।